2025 সালে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে চান তাদের জন্য আসলে বেস্ট কান্ট্রি কোনটা? এখন এতগুলো বর্তমান সিচুয়েশনে রয়েছে যে আসলে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন প্রবলেম রয়েছে, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ব্যারিয়ার রয়েছে। সবকিছু যদি আমরা কনসিডারেশনে আনি, আসলে কোন দেশ এখন বেস্ট আপনাদের জন্য ডেস্টিনেশন হতে পারে? আজকের ভিডিওতে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব যে আসলে কোন দেশটা 2025 সালে সবার টপ প্রায়োরিটি লিস্টে থাকবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নাজর স্বপ্নিল আছি আপনাদের সাথে। অনেকেই আসলে প্রশ্ন করছেন যে 2025 সালের জন্য আসলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাচ্ছেন। এখন আসলে কোন দেশে যাবেন? কোন দেশে যে আপনার জন্য বেটার হবে? তো চলুন আজকে কিছু পয়েন্ট আলোচনা করি যে আসলে কী পার্সপেক্টিভে আসলে বিদেশে উচ্চশিক্ষার ডিসিশনগুলো আসলে আমাদের নেওয়া উচিত ছিল অথবা নেওয়া উচিত। যদি প্রথমে আসি, যদি আপনার কাছে 1 কোটি টাকার সমপরিমাণ ক্যাশ থাকে অথবা 4-5 কোটি টাকার যদি আপনার ব্যাংক অথবা যদি আদার্স অ্যাসেট থাকে, তাহলে কিন্তু আপনার জন্য কানাডা বেস্ট অপশন হতে পারে। বাট যদি এটা না থাকে তাহলে কিন্তু কানাডা আপনার জন্য না। বর্তমান যে সিচুয়েশন, জব ক্রাইসিস, হাউজিং ক্রাইসিস এবং আপনার প্রভিন্স ব্যারিয়ার সব কিছু নিয়ে কিন্তু কানাডা এখন মোটামুটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা আতঙ্কের নাম হয়ে গেছে। কারণ এত টাকা ইনভেস্ট করে এত সময় অপেক্ষা করার পর আসলে রিজেকশন যদি আপনার জন্য কোনো প্রবলেম না হয়, তো সেক্ষেত্রে আপনার কানাডার জন্য একটু ট্রাই করে দেখতে পারেন যদি কী আছে কপালে। আর যদি ইউএসের কথা বলি, ইউএসের ভিসা রেশিও তো খুবই কম ছিল লাস্ট কয়েক বছর। এখন কি হবে জানি না। ট্রাম্প সরকারের সাথে আমাদের এই সরকারের তো খুব ভালো সম্পর্কও নেই। তো বাইডেন বলেছিল যে ভিসা রেশিও বাড়াবে, বা ট্রাম্প হয়তো সেটাতে যাবে না। তো আমার মনে হয় ইউএসএ তো আসলে ভিসা রেশিও কমে যাবে। তো সেক্ষেত্রে ইউএসএতে আসলে আমার মনে হয় যে একটা প্রসেস করতে যে মানুষ এত সময় ইনভেস্ট করার পর আসলে রিজেকশনটা পাওয়াটা খুব কষ্টকর। তো এই রিস্কটা আসলে কেউ নিতে চায় না। তো সেই জন্য ইউএসএতে যাওয়ার সংখ্যাও মানুষ কিন্তু অনেকটা কমে গেছে। অন্য পক্ষে যদি আসে অস্ট্রেলিয়ার কথা, অস্ট্রেলিয়ার টিউশন ফিস কিন্তু খুবই হাই। যাদের আসলে ভালো পরিমাণে বাজেট রয়েছে, লাইক আপনার 70-80-90 লাখ টাকা যদি বাজেট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা আপনাদের জন্য ভালো অপশন হতে পারে। বাট যদি আপনার এরকম কোনো অপশন না থাকে, তখন আপনি কোন কান্ট্রিতে যাবেন? হয়তো আপনার স্টাডি গ্যাপ রয়েছে, হয়তো আপনি অনেক আগে ব্যাচেলর করেছেন, এখন মাস্টার্স করতে চান, কিংবা অনেক আগে এইচএসসি করেছেন, এখন ব্যাচেলর করতে চান। তো আপনি কোন কান্ট্রিতে যাবেন? সব কান্ট্রি কি এটা অ্যাকসেপ্ট করবে? ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু স্টাডি ব্যারিয়ার রয়েছে। তারপরে আসি, আপনি ফ্যামিলি নিয়ে মুভ করতে চান। জার্মানিতে ফ্যামিলি নিয়ে মুভ করতে পারবেন না। অনেক কান্ট্রিতে আছে স্টুডেন্টদের ফ্যামিলি নিয়ে মুভ করা যায় না। ইউকেতে অফ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কোন কান্ট্রিতে ফ্যামিলি নিয়ে মুভ করবেন? যদি আদার্স বেনিফিটের কথা বলি, লাইক আপনি আপনার ফ্যামিলি নিয়ে এসেছেন, আপনার বাচ্চাকে স্টাডির জন্য যদি আপনাকে বড় পরিমাণ টাকা খরচ করতে হয়, তখন কীভাবে আসলে সেটা মেনটেন করবেন? কারণ বিদেশের স্কুলগুলোর কিন্তু টিউশন ফিস খুবই হাই। যদি সেখানে ফ্রি টিউশন না থাকে, তো সেক্ষেত্রে আসলে কোন কান্ট্রিতে আপনি যাবেন? তো সবগুলো যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু বর্তমানে যে নামটা সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি এখন সবার টার্গেট হচ্ছে, সেটা হচ্ছে ফিনল্যান্ড। যেখানে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন। কিন্তু যারা সব কথা শোনার পর আসলে বলছেন যে জব ক্রাইসিস নিয়ে, আসলে এই জায়গাটাতে কিন্তু ফিনল্যান্ডের একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়ে গেছে। বাট এই জব ক্রাইসিস ছাড়া ফিনল্যান্ডের কিন্তু আর কোনো নেগেটিভ ইম্প্যাক্টটা নেই। এখন কথা হচ্ছে আসলে আপনার জন্য ফিনল্যান্ড কি না, এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট। জব ক্রাইসিস সারা ওয়ার্ল্ডে রয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ সব জায়গাতে কিন্তু জব ক্রাইসিস রয়েছে। লাইক আদার্স ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা আসলে খবর নিয়ে যে থাকেন, তারা জানতে পারবেন যে জব ক্রাইসিস সব কান্ট্রিতে রয়েছে। বাট তারপরও ফিনল্যান্ডটা কেন এত বেশি ফোকাসডে রয়েছে? কারণ লাস্ট কয়েক বছর ফিনল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট এসেছে, এবং সবাই কিন্তু আসলে এখানে জব করে তার টিউশন ফিস দিতে চায়। ইউরোপীয় কান্ট্রিগুলোতে নর্মালি কিন্তু আসলে ইউরোপিয়ান স্টুডেন্টরা পড়াশোনা করে, এবং তাদের দেশ থেকে তারা ফান্ডিং পায়, যে জন্য তারা এখানে আসে, পড়াশোনা করে চলে যায়। তো সেক্ষেত্রে জবের যে সিচুয়েশন বা আসলে আদার সিচুয়েশনগুলো কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু রিসেন্টলি এত পরিমাণে ইমিগ্রেন্ট আসলে ফিনল্যান্ড এসেছে, তাদের আসলে জবের এই জন্য আসলে জবের যে কম্পিটিশনটা সেটা বেড়ে গেছে। লাইক প্রচুর পরিমাণে জব আছে, তার থেকে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি। তো আসলে এই সিচুয়েশনে ফিনল্যান্ডকে আপনার জন্য চুজ করা ঠিক হবে কিনা, আমি সেজন্য 3টা ক্যাটাগরি বলতে চাই। যদি আপনি 3টা ক্যাটাগরির মধ্যে পড়ে যান, তো সেক্ষেত্রে আমার মনে হয় ফিনল্যান্ড আপনার জন্য বেস্ট অপশন। আদারওয়াইজ আমি বলবো ফিনল্যান্ডকে অ্যাভয়েড করেন। ফার্স্ট অফ অল, আপনার যদি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অথবা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ যদি না থাকে, আপনার যদি ফিনল্যান্ড আসার জন্য ধার দেনা করতে হয়, অথবা আপনি ফিনল্যান্ড আসার জন্য জায়গা জমি বিক্রি করে সর্বস্ব শেষ করে আসতে হয়, তাহলে কিন্তু আমি বলবো ফিনল্যান্ড আসা আপনার জন্য নেগেটিভ, আরও আসলে আপনার জন্য ক্ষতি হতে পারে। লাইক আপনি যদি
জব করে থাকেন, এত বছর সঞ্চয় করেছেন, এখন একটা সেটেলমেন্ট চাচ্ছেন, লাইক আপনি একটা জায়গায় আপনার সন্তানদের ভালোভাবে রেজ করতে চান কিংবা আপনি নিজের ফিউচার ভালো করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ড আপনার জন্য স্বর্গ রাজ্য বলবো। কারণ আপনি এখানে আপনি 1-1.5 বছর ফান্ডিং নিয়ে আসলেন, পরবর্তী সময়ে আপনি সেই ফান্ডিংটা খরচ করে আপনার এর মধ্যে একটা জব, মোটামুটি এখানে আসলে যারা বলে যে জব একদমই নেই, সেটা কিন্তু ভুল কথা। এখানে কিন্তু জব করছে অনেকে, আসার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেকে জব পাচ্ছে, অনেকে ফুড ডেলিভারি পেয়ে যাচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে 6 মাস 8 মাসে জব পাচ্ছেন। এটা পার্সেন্ট টু পার্সেন্ট কোয়ালিফিকেশনের উপর ভেরি করে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা বিশ্বাস করি, যেখানে আপনার রিজিক্টার রয়েছে সেখানে আমি 100 বার গেলেও কিন্তু সেই কাজটা হবে না, সেখানে আমার কাজ হবে না, আপনি কি সেখানে গেলেই হবে। তো সুতরাং আপনার রিজিক যেখানে রয়েছে সেখানে কিন্তু হবে। অনেকে আবার এটা বলেন যে আমরা আসলে এই কথাগুলো বলে মানুষকে প্রলোভিত করি, আসলে কিন্তু না। যারা ইসলামকে বিশ্বাস করে তারা সেটা আমরা জানি, বাট আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সে বুঝে শুনে দেখে ডিসিশন নিতে হবে। বাট সেই যে বলে যে আপনি গা ভাসিয়ে দিবেন যে না আমার একটা ব্যবস্থা হয়ে যাবে, সেটা করা ঠিক হবে না। আপনাকে সেজন্য পর্যাপ্ত পরিমাণে ব্যাকআপ নিয়ে আসতে হবে, যে আপনি 6 মাস 1 বছর সার্ভাইভ করার স্কোপ থাকতে হবে। লাইক ফ্যামিলি নিয়ে যদি আসেন, আপনার আনএমপ্লয়েড বেনিফিট, হাউজিং বেনিফিট সব কিছু নিয়ে কিন্তু একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট পাবেন, যেটা দিয়ে কিন্তু আপনার ফ্যামিলি মোটামুটি চলে যাবে ফিনল্যান্ডে, আপনার জব না হলেও। তো এটা বড় একটা অ্যাডভান্টেজ। আপনার বাচ্চারা ফ্রি স্টাডি করবে, এটা বড় একটা অ্যাডভান্টেজ। তো আমি বলবো যে আসলে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য ফিনল্যান্ডটা খুবই 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 ভালো ডিসিশন হতে পারে, যদি আপনার অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে। বাট আরেকটা প্রশ্ন, আমি একটা কথা বলতে চাই, যারা আসলে আমি বলি যারা আসলে খুব ব্রাইট স্টুডেন্ট, লাইক যাদের জিআরইতে খুব ভালো স্কোর রয়েছে, যারা স্যাটে খুব ভালো স্কোর রয়েছে, তারা আসলে এখন ফিনল্যান্ড তাদের জন্য টাফ। লাইক ফিনল্যান্ড এখন কিন্তু ফুল ফান্ড স্কলারশিপ বা ফিনল্যান্ড স্কলারশিপ যারা, সেটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো যারা আসলে ফুল ফান্ড স্কলারশিপ চান তাদেরকে আলটিমেটলি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াগুলোতে ট্রাই করতে হবে, যেখানে ফুল ফান্ড স্কলারশিপ পান। ফিনল্যান্ডে কিন্তু সেটা অফ হয়ে যাচ্ছে, সেই কারণে আসলে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যাদের আসলে ফ্যামিলি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই, তারা আসলে এখানে এসে হয়তো ফুল ফান্ড স্কলারশিপে পড়ে হয়তো পরবর্তীতে কিছু করতে যাচ্ছিল লাইফে, তাদের জন্য খুব টাফ হয়ে যাবে। যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ না থাকে, ফিনল্যান্ডে অবশ্যই আপনাকে দ্বিতীয়বার চিন্তা করে আসতে হবে। লাস্ট যে পয়েন্টটা রয়েছে, আসলে দেশ ছেড়ে যখন আপনি উচ্চশিক্ষার জন্য যাবেন, আপনাকে আসলে এমন একটা কান্ট্রিতে চুজ করতে হবে যেখানে পজিটিভের সংখ্যা বেশি নেগেটিভ থেকে। তো আসলে যেখানে সব পজিটিভ, এরকম কোনো কান্ট্রি পৃথিবীতে নেই, যেখানে সব পাবেন আপনি, জব ক্রাইসিস নেই, যে এত ফ্যাসিলিটি সব কিছু পাবেন। এটা আসলে কীভাবে আশা করি আমরা জানি না, এটা আশা করাটা ভুল যে একটা দেশ সব কিছু আপনাকে দেবে। তো লাইক আমি বলবো যাদের আসলে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রয়েছে, যাদের নিজেদের যোগ্যতা রয়েছে, নিজের উপর কনফিডেন্স রয়েছে, যাদের আসলে কনফিডেন্স নাই যে না আমি কিছু করতে পারবো কি পারবো না, তাদের জন্য ফিনল্যান্ড না। কারণ দেখা যাবে তারা এসেই আত্মচিৎকার করবে জব নেই হ্যান ত্যান। আসলে জব যে নিয়ে সবাই জানে, বাট এসে সেই জিনিসটা নিয়ে কথা বলা, সেই জিনিসটা নিয়ে ফ্রাস্ট্রেশন শো করা, সেটা আসলে বোকামি। কারণ আপনি জেনে এসেছেন এখানে আসলে জবের যে সংকট, যে চ্যালেঞ্জটা, সেটা জেনে এসেছেন, তারপরেও কেন আপনি এখানে কাজ ক্রিয়েট করছেন, মানুষকে হাইপার করে দিচ্ছেন। তো আমি বলবো যাদের আসলে হাইপারিক সমস্যা আছে, যারা আসলে অল্পতেই টেনশনে পড়ে যান, যারা অল্পতেই হাইপার হয়ে যান, হতাশ হয়ে যান, তাদের জন্য ফিনল্যান্ড না। আপনাকে অ্যাটলিস্ট মেন্টালি স্টেবল থাকতে হবে, নিজের লাইফের গোল সেট করতে হবে, তারপর আপনাকে একটা দেশের জন্য ডিসিশন নিতে হবে। তো যদি আমি বলি 2025 সালের জন্য বেস্ট কান্ট্রি, যদি আপনি ম্যাক্সিমাম পজিটিভের দেশের কথা চিন্তা করেন, তাহলে ফিনল্যান্ড কিন্তু এখন স্টিল এখন সবার জন্য বেস্ট পছন্দ। আমি বলবো আপনার যদি চিন্তা করে থাকেন ফিনল্যান্ড নিয়ে, পজিটিভ নেগেটিভ নিয়ে আমার কিন্তু ভিডিও রয়েছে ফিনল্যান্ডে, সেই ভিডিওগুলো দেখতে পারেন, তারপর আপনাদের ডিসিশনগুলো নিতে পারেন। আপনার বর্তমান পরিস্থিতি, ফিনল্যান্ডে কত খরচ হবে, ফিনল্যান্ডে আসার পর বাকি খরচগুলো সবগুলো নিয়ে ভিডিও আছে, সব ভিডিওগুলো আপনারা একবার ক্রস চেক আউট করে দেখতে পারেন, যেন আপনাদের আসলে আসার আগে সব কিছু ইনফরমেশনগুলো হাতে খুব ক্লিয়ারলি থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।